মক ড্রিল। হ্যাঁ, আগামীকাল 7ই মে মক ড্রিল মানে যুদ্ধের মহড়া, রিহার্সেল। হ্যাঁ, কি কিছু মনে পড়ছে? একটু মিল পাচ্ছেন না? একটু গন্ধ গন্ধ পাচ্ছেন না? ওই যে জনতা কারফিউ, হ্যাঁ, ওরকমভাবেই একখানা ওই রকমই কাছাকাছি একটা গন্ধ পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য তো আসলে একই, তো গন্ধটাও আমার কাছে একই। জনগণের ওপরে দেশপ্রেমের নাম করে, শত্রুর মোকাবিলার নাম করে বিভিন্ন রকমের বিধিনিষেধ এবং প্যানিকবাজি, তারই একটা দিক হচ্ছে মক ড্রিল। যারা নতুন, যাদের কাছে ব্যাপারগুলো অবিশ্বাস্য মনে হবে, এই লোকটা পাগলের মতো ভুলভাল বকছে, তারা হয় এখন এখান থেকে বেরিয়ে চলে যান এই চ্যানেল থেকে। আর যদি মগজে কিছু অবশিষ্ট থাকে, ধৈর্য ধরে অপেক্ষা করুন, যুক্তিগুলো শুনুন, বিশ্লেষণগুলো শুনুন, তারপরে নড়ে চড়ে বসবেন এবং ভাববেন মক ড্রিল কেন। আশা করি শুনতে সমস্যা হচ্ছে না, তবুও সমস্যা হলে জানাবেন। পরিচিত সহযোদ্ধা যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা জানাবেন। শোনা যদি না যায় বা শোনা যাচ্ছে এরকম মন্তব্য করে জানাবেন, তাহলে একটু মানসিক ব্যাপারটা পাওয়া যায়। নাহলে অস্বস্তিতে থাকি আর কি, কারণ অনেকটা সময় চলে যায় তো। তাহলে মক ড্রিল কেন? যুদ্ধের মহড়া কী জন্য? ওরে বাবা, পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, পরিস্থিতি সেরকমই, যুদ্ধ হবে। তো একটা ভয়াবহ 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 টেরেবল হরেবল যুদ্ধ হবে। ধন্যবাদ অভিজ্ঞান, ধন্যবাদ দেবজিৎ বাবু। তার জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে, জনতাকে প্রস্তুত থাকতে হবে। তার জন্য যুদ্ধকালীন সময়ে কি কি হয়, এয়ার রেড থেকে শুরু করে ইভ্যাকুয়েশন, সাইরেন বাজানো, ব্ল্যাক আউট, এই সবই করতে হবে। এবং সামরিক বাহিনীর দক্ষতা, সিভিল ডিফেন্সের দক্ষতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে হবে আর কি এই ড্রিলে। প্রিপেয়ার্ডনেস, ওয়ার প্রিপেয়ার্ডনেস, 246খানা জেলাতে এটা মহড়া হবে। মহড়া, মক ড্রিল দেখে নেবেন। পশ্চিমবঙ্গের জেলাগুলো, এলাকাগুলোর উল্লেখ আছে, সবগুলো এখানে বলা যাবে না। তাঁরা সতর্ক থাকবেন। প্রথমেই বলি, ক্যাশ রাখুন, ক্যাশ রাখুন। বারবার বলেছি, অনলাইনের ওপর ডিপেন্ডেন্স বন্ধ করুন, খাতে ক্যাশ রাখুন। ব্ল্যাকআউট মানে বোঝেন তো? হ্যাঁ, কিচ্ছু কাজ করবে না। মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, ওগুলো কিচ্ছু কাজ করবে না। উদ্দেশ্যগুলো আস্তে আস্তে যারা নতুন তারা বুঝবেন। তা এই মক ড্রিল কেন? মক ড্রিলে কী কী বলা হচ্ছে, কী কী করা হবে, এবং জেলায় বিশেষ করে যে জেলাগুলোর উল্লেখ আছে তারা বেশি করে সতর্ক থাকবেন। যদিও এসব মক ড্রিল আগামীতেও হতে থাকবে এবং সব জেলাতেই ধাপে ধাপে হবে। প্যান্ডেমিক ট্রিটি এ মাসেই সই হবে, আপনারা জানেন। করোনা স্টাইলে প্যানিকবাজি হবে না। এখন বিভিন্ন রকমভাবে এমার্জেন্সি, জরুরি অবস্থা বিভিন্ন রকমভাবে তৈরি করা হবে, আমি বহু আগেই বলেছি। তো কেন এই মক ড্রিল? কার বিরুদ্ধে লড়াই করা? পাকিস্তান। ওরে বাবা, কোনো জঙ্গি ধরা পড়েছে এখনো পর্যন্ত? না না, কেন ধরা পড়বে? ও আমাদেরই তো লোক। আমাদের মানে ওই আর কি, পাকিস্তান বলুন, ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, সব ওই জায়নিস্ট টপ লেভেলের, যারা স্বাস্থ্যকে ভ্যাকসিন প্রমোট করে, যারা সরকারকে হাইজ্যাক করে বিধিনিয়ম চালায়, তারাই সন্ত্রাসবাদীদের, টেরোরিস্টদের প্রমোট করে, তো তারাই করিয়েছে এবং আমাদের টপ লেভেলের সবাই জানে এগুলো। বেশ ভালো কথা।
তো তারাই করিয়েছে কি, তাহলে বেশ ভালো কথা। তাহলে এখন যদি ধরা যায় যে না, পাকিস্তানই করিয়েছে, একটা ভয়ঙ্কর দেশ পাকিস্তান, পাকিস্তানই করিয়েছে, আমি ভুল বলছি, আমি পাগল, আমি উন্মাদ, প্রমাণ দেখান, লিঙ্ক দেখান এটা আমাদের করেছে। তখনও বলেছিলেন যে ভ্যাকসিন হলে এরকম হবে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার এসব বাড়বে, তখনও বলেছিলাম। তখন লিঙ্ক ছিল না, এখন হাজারটা লিঙ্ক। এখনও লিঙ্ক নেই, পরে লিঙ্ক সব পাওয়া যাবে, একটু অপেক্ষা করুন। তো যাই হোক, ধরে নিলাম এটা পাকিস্তানই করিয়েছে। 26 জন 28 জন যাই হোক না কেন, নিরীহ প্রাণ, ইনোসেন্ট প্রাণ, পর্যটকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, অমানবিক। বেশ, পাকিস্তান করিয়েছে। তো সেই পাকিস্তান এখন তার সঙ্গে ভারত যুদ্ধ ঘোষণা করবে, বা করে ফেলেছে। হ্যাঁ, করে ফেলেছে। এখন শুধু যুদ্ধ শুরু করার ব্যাপার আর কি, শুধু পাঠাতে হবে প্লেন, ওরা পাঠাবে, আমরা পাঠাবো, এইরকম আর কি। তো তার জন্য তৈরি হওয়া। তো পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে কীরকমভাবে আমাদের তৈরি হতে হবে? ভারতের 4 ভাগের 1 ভাগ একটা দেশ, 4 ভাগের 1 ভাগ একটা দেশ। ভারতের জনসংখ্যা 140 কোটি, ওদের জনসংখ্যা 2.5 কোটি, তারও কম। ওরে বাবা, কি ভয়ঙ্কর একটা দেশ! তার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাদের তৈরি হতে হবে মক ড্রিল। সামরিক শক্তিতে ভারতের ফায়ার পাওয়ার 4 নম্বরে, ওদের কত 12 বা 13 নম্বরে, কত পিছিয়ে আছে র্যাঙ্কিংয়ে। ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেশ! আমাদের যুদ্ধের জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, কাদের? জনগণকে, জনগণকে তৈরি হতে হবে। জনগণই মরেছে। যারা মরেছে তারা সাধারণ, মানে কোটিপতি বিলিয়নিয়ার মরেছে? কেউ বিলিয়নিয়ার মরেনি, কোনো নেতা বা রাজনৈতিক টপ লেভেলের কেউ মরেনি। সাধারণ মানুষ, পর্যটক মরেছে। অতএব সাধারণ মানুষকেই বিধিনিষেধ ফলো করে দেশপ্রেমটা দেখাতে হবে। বেশ, তো এবারে কি কি হবে? এই মহড়ার উদ্দেশ্য কি, মক ড্রিলের উদ্দেশ্য কি, এই মক ড্রিলের অঙ্গ হিসেবে কি কি হবে, এগুলো আমি পরের পার্টে বলছি, মানে আজকেই বলবো এই পরের অংশে। তার আগে মানে মূল বিষয়টা বলি। এই যে এত এত কাণ্ড, যুদ্ধ কি আদৌ হবে? সরাসরি যুদ্ধ পাকিস্তানের সাথে কোনো দিনই হবে না। কেন হবে না? তবে হ্যাঁ, এরকম একটা হবে, এরকম একটা পরিস্থিতি হবে, জরুরি অবস্থা জারি করা হবে যুদ্ধের নামে। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? হবে 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 করে লকডাউন টাইপের, জনতা কারফিউ টাইপের, ওই রকম বিভিন্ন বিধিনিষেধ একের পর এক আসতে থাকবে। এবং এইভাবেই এজেন্ডা 2030 যতটা লাগু করা যায় এবং রিসেট নিউ ওয়ার্ল্ড অর্ডার যতটা লাগু করা যায় ততটাই করা হবে আর কি। এবং আমরা কতটা ভয় পাই, জনতা কতটা প্যানিকবাজিতে আবার নতুন করে ঘাবড়ায়। করোনার প্যানিকবাজি এখন কাজ করবে না, জানে লোক, ওরা বুঝে গেছে, করোনার প্যানিকবাজি আর আগের মতো কাজ করবে না। তাহলে এখন কি নতুন কোনো প্যানিকবাজি করতে হবে? যুদ্ধ, ওটা তো রিয়েল প্যানিক, বাপ রে বাপ, ওটা তো রিয়েল প্যানিক। কিন্তু যুদ্ধ ভারত পাকিস্তানের কি সত্যি হবে যেমন 71-এ হয়েছে বা আরও হয়েছে? আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধ তো একাধিকবার হয়েছে, 60-এর দশকে হয়েছে, স্বাধীনতার পর 50-এর দশকেও হয়েছে। ফুল স্কেল ওয়ার আমরা দেখেছি রীতিমতো 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে যার উপর ভিত্তি করে, তাই তো? তো সেরকম যুদ্ধ হবে না? হবে না। কেন হবে না? খুব কমন সেন্স। ওই রকমই খোঁজ নিয়ে দেখুন পাকিস্তানের কত লোক সংখ্যা। সরি, ওটা আমি ভুল বললাম, হয়তো ওই 24 কোটি মানে হতে পারে। হ্যাঁ, 2.5 কোটি নয়, 24 কোটি। মানে ভারতের 140 কোটি, পাকিস্তানের 24 কোটি, যাই হোক। তো তো আপনার কি মনে হচ্ছে ওই তাতেও কি বিপজ্জনক আর কি? হ্যাঁ, সংখ্যাটা আমি হয়তো স্লিপ অফ দ্য টাং বলেছি আর কি। হ্যাঁ, তো তাতে কি আপনার মনে হচ্ছে তাতে খুব একটা মানে ফারাক টারাক চলে আসবে নাকি? হ্যাঁ, খুব বিপদের ব্যাপার হয়ে গেল না? 24 কোটি লোক সংখ্যা বড়সড় হয়ে ব্যাপার হয়ে গেল নাকি? এমন যদি হয় মন্তব্য করে জানাবেন। আর আপনার নামটি খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। হ্যাঁ, এটা মানে এই নামটি তো নিজের নাম নয় আর কি, যতদূর মনে হচ্ছে এটা একটা ফেক নাম।
আপনি অনুগ্রহ করে আমাকে পরিচিত যদি হয়ে থাকে আমি জানি না, অনুগ্রহ করে আরও একবার আপনি আমার হোয়াটসঅ্যাপে থাকলে নিজের নামটি পাঠাবেন। এটা আমার পক্ষে অত্যন্ত জরুরি। এই সময় আমি একটু সতর্ক হয়েছি আর কি, বিশেষ কারণে, বুঝতেই পারছেন। তো যাই হোক, যারা ফেক প্রোফাইলে আছেন, নিজের নাম বা ছবি দেননি, তাদের বলছি, তাদের সঙ্গে যদি আমার কোনোভাবে আগে ইন্টারাকশন হয়ে থাকে, আমার মাথায় থাকার কথা নয়, কারণ নামগুলো এত ফেক প্রোফাইল কথা নয়, বা দেখা হয়ে থাকে, অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে জানাবেন। কারণ এরকম ফেক প্রোফাইল তাদেরকেই আমি এখনও রেখেছি, ব্লক করিনি। যারা যারা আমার পরিচিত আর কি রয়েছেন, বা ইন্টারাকশন হয়েছে, বা হোয়াটসঅ্যাপে ইন্টারাকশন হয়েছে, এমন মানুষকেই রেখেছি। তারা অনুগ্রহ করে জানাবেন আরও একবার, নইলে আমি কিন্তু ফেক প্রোফাইল রাখছি না। তো এবার দেখুন, হ্যাঁ সম্মরণ বাবু, ওটা একদম ঠিক বলেছেন। মূল বিষয়টা এটাই, হ্যাঁ মূল বিষয়টা ওইটাই আর কি। জনসংখ্যাটা অত্যন্ত, মানে ভারতের তুলনায় অত্যন্ত কম, এটাই মূল বিষয়। সেক্ষেত্রে আমার ওই স্লিপ অফ দ্য টাং হয়ে থাকবে আর কি। তো যাই হোক, হ্যাঁ মানুষ তো মুখস্থই করে চলেছে, কোনো সন্দেহ নেই। তাহলে যে মূল প্রসঙ্গে আমি আসি, তাহলে এই যে কেন যুদ্ধ হবে না, সরাসরি যুদ্ধ কেন, প্রক্সি যুদ্ধ হতে পারে, লোক দেখানো যুদ্ধ হতে পারে, ঠান্ডা লড়াই হতে পারে, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, নিউক্লিয়ার কেপেবল কান্ট্রি। বিশ্বের ইতিহাস যদি আপনারা দেখেন, এখনও পর্যন্ত সাম্প্রতিককালে, আধুনিককালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলুন, অবশ্যই ওই তারপরেই তো আমরা নিউক্লিয়ার পাওয়ার ওই সময়টাতেই দেখেছি, হিরোশিমা নাগাসাকির প্রয়োগের ওপরে, সেখান থেকেই আমরা দেখেছি। তো দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কখনোই সরাসরি যুদ্ধ হয় না, যে কারণে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময় কোল্ড ওয়ার হয়েছে, ঠান্ডা লড়াই হয়েছে, কিন্তু সরাসরি সংঘাত কখনো হয়নি। যে কারণে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সময়ে বাণিজ্য সংঘাত হচ্ছে। আমি দ্বিতীয় খণ্ডে চীন মার্কিন ট্রেড ওয়ারের ব্যাপারে বহু আগেই এটা লিখেছি, কিভাবে বাণিজ্য চুক্তির মাধ্যমে চীনকে জায়নিক শক্তির একটা পাল্টা শক্তি হিসেবে তৈরি করেছে, যাতে করে সংঘাত তৈরি করা যায়। যেমন করে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে প্রমোট করে একটা পাল্টা শক্তি তৈরি করেছিল, কারণ সংঘাত তৈরি না হলে রিসেট হয় না, বাজার তৈরি হয় না, এই কারণে ওরা করেছিল। একই উদ্দেশ্যে ওরা চীনকে প্রমোট করেছে। তো এই যে চীনেরও পারমাণবিক ক্ষমতা রয়েছে, যথেষ্ট রকম ক্ষমতা রয়েছে চীনের, আমেরিকারও রয়েছে। তো কোনো দিন চীন আমেরিকার সরাসরি যুদ্ধ হবে? কোনো দিন হবে না। ওই ডায়ালগবাজি হবে, বয়ানবাজি হবে। এই যেমন চীনা দ্রব্যের ওপরে ডোনাল্ড ট্রাম্প হাই ট্যাক্সেশন, হাই ট্যারিফ এসব লাগিয়েছেন, এসব করছেন, এবং চীনও সেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এসব হবে আর কি, কিন্তু যুদ্ধ হবে না। শুধু তাই নয়, আপনি দেখুন ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, মনে আছে তো, 80-র দশকে। দুটো দেশ কেউই পারমাণবিক শক্তিধর দেশ নয়। ভারত পাকিস্তানও সরাসরি যুদ্ধ হয়েছে 1971-এর সময়। সেই সময় পাকিস্তান আদৌ পারমাণবিক শক্তিধর দেশ ছিল না। তাহলে ভারতবর্ষকে সেইভাবে তখনও বলা যাবে না পারমাণবিক শক্তিধর দেশ। ফুল ফ্লেজের একটা জায়গায় অবশ্যই ছিল ভারত। তাহলে ইরাক ইরান যুদ্ধ বলুন, বা আরও যত, এমনকি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে আমরা জানি, সেখানেও কিন্তু ইউক্রেন পারমাণবিক শক্তিধর দেশ আর নেই। তাই ওই লোক দেখানোর যুদ্ধ হতে পারছে আর কি। এই সবই যুদ্ধগুলো এই লবিরাই করায়, আর্মস ডিলাররা করায়, আর্মস লবিরা করায়। তারাই বিধি তৈরি করে কোন এলাকায় কত অস্ত্রের সেল বাড়াতে হবে, জনগণকে দেখাতে হবে এই যে যুদ্ধ হচ্ছে, তাই আমরা অস্ত্র কিনছি। আর জনগণ দেশপ্রেমের চক্করে পড়ে বলবে হ্যাঁ অস্ত্র চাই, যুদ্ধ চাই। তারপরে বাকিটা দেখে নেন, যুদ্ধে কাদের সুবিধা হয়, কাদের সর্বনাশ হয়, ইতিহাস যদি আপনাদের স্টাডি করার ইচ্ছে থাকে। তবে নিজের বাড়িতে আগুন না লাগলে কিন্তু আগুন দূর থেকে ভালোই লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তো 1994 ইউক্রেনও কিন্তু এক সময় সামরিক শক্তিধর দেশ ছিল। কিভাবে?
ওই যে আপনারা জানেন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ইউক্রেনও আলাদা হয়ে যায়, 15টা রাষ্ট্র দেশ তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে, 15 স্টেটস। তো তারপরে কি হয়, ইউকে, ইউএসএ, রাশিয়া এই সবাই মিলে ইউক্রেনকে বোঝায় সোজায় কি, যে ইউক্রেনের সামরিক অস্ত্র যা আছে, পারমাণবিক বোমাটোমা যা আছে, নিউক্লিয়ার ওয়েপন যা আছে, সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে, ফেলার একটা চুক্তি, বুদাপেস্ট এগ্রিমেন্ট 1994 সালে। তার ফলে কি হবে না, নিরাপত্তা নিয়ে চিন্তা নেই, আমরাই ইউক্রেনকে নিরাপত্তা দেব, রাশিয়াও বলল আমরাই আছি, চুক্তিও হয়েছিল, ইউকেও বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছিল। তো ইউক্রেন ঠিক আছে, সেই অনুসারে ইউক্রেন তার পারমাণবিক যে ভাঁড়ার আছে, আর্সেনাল, নিউক্লিয়ার আর্সেনাল ছিল, সেটাকে ওরা এলিমিনেট করে দেয়, ইউক্রেনের কাছে আর পারমাণবিক অস্ত্র নেই। তো এটা আগে থেকেই ছক কষা ছিল। তো সেই সময় সরকারও ওই জায়নিস্ট লবির কথায় তাই করেছিল। এখন ইউক্রেন নেই, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হতে পারছে, ঠিক আছে, নেই। ইন্টারেস্টিং না খেলাগুলো? কিন্তু পাকিস্তানের কাছে আছে, এবং পাকিস্তান পরিষ্কার বলে দিয়েছে ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত কিন্তু তার যে পারমাণবিক অস্ত্রের যে নীতি আছে, জানেন তো, নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের একটা নিয়ম আছে, নীতি। ভারত শান্তির দেশ, ওই যে বুদ্ধ স্মাইল্ড, বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছিল, হ্যাঁ, ওই যে বিস্ফোরণ, এক্সপ্লোশন, বুদ্ধ পূর্ণিমার দিন, বুদ্ধ হ্যাজ স্মাইল্ড, ওই যে একটা কোড নেম ছিল, পোখরানের গল্প আপনারা তো জানেন। তো সেই সময় ভারত বুদ্ধের দেশ, শান্তির দেশ, তাই তারা জানায় যে উই ডোন্ট রিসোর্ট টু ফার্স্ট ইউজ, আমরা প্রথমে ব্যবহার করব না, রিটালিয়েট করব, যদি কেউ আমাদের উপরে প্রয়োগ করে তাহলে আমরা পাল্টা ব্যবহার করব পারমাণবিক শক্তি। পাকিস্তানের সেটা নেই, পাকিস্তান বলে দিয়েছে আমরা ফার্স্ট ইউজও করতে পারি, ব্যাস হয়ে গেল। তো এরপরে কি করে যুদ্ধ হয়? হয় না। তাহলে কি হয়? যুদ্ধ খেলা হয়। এই যেমন ইউক্রেনে খেলা হচ্ছে, রাশিয়ার মতো একটা বিশাল বড় দেশ, ইউক্রেনটাকে একটা শিশু, কিছুই না, সেও নাকি ইউক্রেনকে দমন করতে পারছে না। কেন? ওই যে অস্ত্র বিক্রি হচ্ছে, কাগজের ব্যাপারটা আছে, এ নিয়ে আমার ভিন্ন লেখালেখি আছে, কি করে ইউক্রেনকে দিয়ে ইউক্রেনে অচলাবস্থা তৈরি করে কিভাবে কাগজকে আস্তে আস্তে, ওই যে দেখবেন আগামীতে কাগজের দাম আরও কত বাড়বে, কারণ পৃথিবীতে কাগজ সাপ্লাইয়ের ক্ষেত্রে কাগজের ইন্ডাস্ট্রি বলুন, কাগজের কাঁচামাল বলুন, তার সেন্টার হিসেবে কিন্তু ইউক্রেন বিশ্ববিখ্যাত। তাই ইউক্রেন ওদের একটা টার্গেট, এখানে সে আলোচনা করছি না। তাহলে যুদ্ধ হবে না, ওইভাবে যুদ্ধ হবে না, কিন্তু ওই টেরোরিস্টকে দিয়ে কাজে লাগিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে এইরকম যুদ্ধ হবে, আর উভয় পক্ষের গরম গরম বিবৃতি দেবে আর কি, আর জনগণের ওপর বোঝা চাপবে, এটাই হলো মূল কথা। তাহলে কেন এসব করা হচ্ছে? যুদ্ধ যখন সরাসরিভাবে হবে না, সার্জিক্যাল স্ট্রাইক একবার হয়েছিল আপনারা জানেন, তার নিয়ে সিনেমাও হয়েছে, ওই টুকটাক ওরম হতে পারে। তাহলে এইটা কেন হচ্ছে আসুন আমরা দেখে নিই আগে কি বলা হচ্ছে, এই ড্রিলে কি হবে। 246টি জেলা ওরা চিহ্নিত করেছে, এটা বিভিন্ন ক্যাটাগরিতে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, অ্যালার্ট অনুসারে সেই সব জেলাতে কি হবে, কি ডিফেন্স প্রিপেয়ারনেস, সিভিল ডিফেন্স প্রিপেয়ারনেস, এবং জনগণকেও সেই সঙ্গে যুদ্ধের সময়, এয়ার রেডের সময় বোমাটোমা পড়লে, সাইরেন বাজলে কীভাবে নিরাপদে থাকতে হবে, কি করে ঘরের মধ্যে ওই যে স্টে হোম স্টে সেফ জুবুথুবু মেরে আর কি ঢুকে থাকতে হবে। তো সেইগুলোই প্র্যাকটিস করার কারণে এটা করা হচ্ছে, প্রাণ বাঁচার, অর্থাৎ মানুষের ভালোর জন্য। যেমন করে লকডাউনটা হয়েছিল এবং জনতা কারফিউটা দিয়ে শুরু হয়েছিল মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য, স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, পরপর বাকিটা ইতিহাস। তেমন করেই এই যুদ্ধ থেকে, আক্রমণ থেকে, শত্রু বাহিনীর এয়ার রেড থেকে
বাঁচার জন্য মানুষকে, জনগণকে, পাশাপাশি সিভিল ডিফেন্সকে সতর্ক থাকার কিভাবে তারা তৈরি হবে, এই কারণেই এই মহড়া। কী হবে? প্রথমত ইভ্যাকুয়েশন, অর্থাৎ কী করে চট করে কোনো এলাকার লোক বোমা টোমা পড়ছে, এরকম একটা মানে করে নিয়ে একটা সাইরেন টাইরেন বাজিয়ে একটা এলাকার লোককে, মানে ওদেরই সব থাকবে আর কি, ওদেরই থাকবে তো এই এলাকার লোককে সাজিয়ে পটাপট আরেক জায়গায় নিরাপদ জায়গায়, বাংকার টাঙ্কারে বলুন বা আন্ডারগ্রাউন্ড শেল্টারে বলুন বা সেফ জোনে বলুন, নিয়ে যাওয়ার একটা মহড়া, অর্থাৎ ইভ্যাকুয়েশন। কি ভয়ঙ্কর না পাকিস্তান! ভারতের সেনাবাহিনী কত? 21 লক্ষ। 21 লক্ষ। আগে হ্যাঁ ওই আর কি অ্যাক্টিভ, ইনফোর্স অ্যান্ড রিজার্ভ মিলিয়ে 21-22 লক্ষ। আর পাকিস্তানের কত? ওই 12-13 লক্ষ, মানে ডবল ভারতের। তার জন্য কি প্রস্তুতি নিতে হয় ভাবুন দেখি। কি ভয়ানক একটা দেশ পাকিস্তান। ভাগ্যিস ওরা বানিয়েছিল ভাগ করে। ভারতকে ভাগ করলো কেন? ডিভাইড অ্যান্ড রুল। ওই যে এখন এগুলো কাজে লাগছে, তো বাংলাদেশকে একভাবে কাজে লাগছে। ওরাও দেশপ্রেমী হয়ে উঠেছে আর আমরাও দেশপ্রেমী হয়ে উঠেছি। আমরা ডবল দেশপ্রেমী কেন? ওদিকে বাংলাদেশ, তার বিরুদ্ধেও দেশপ্রেম দেখাতে হবে, ওদিকে পাকিস্তান, তার বিরুদ্ধেও দেশপ্রেম দেখাতে হবে। জনগণ, সাধারণ মানুষ একেবারে দেশপ্রেমের ডোজে মাতোয়ারা আর কি। ঠিক আছে। আর বাংলাদেশকে কি দেশপ্রেম দেখাতে হবে? একদিকে পাকিস্তান প্রেম দেখাতে হবে, অপরদিকে ভারত বিদ্বেষ দেখাতে হবে। ওটাও দেশপ্রেমের অঙ্গ। আগে হ্যাঁ, কারণ বাংলাদেশ এখন ওই সব দেশপ্রেমীরা 99% ধরে রাখুন, ওখানকার থিঙ্কিং পিপল আমি সেরকম দেখলামই না। আমাদের দেশে তবু কিছু থিঙ্কিং পিপল আছে, একটু বাড়ছি আমরা। ওখানে কোথায়? ও 99% বা 99 ধরে রাখুন, সবাই হচ্ছে ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী। মানে ওদের দেশপ্রেমের হচ্ছে দুটো পর্ব। ভারত বিদ্বেষী হতে হবে, ভারত বিদ্বেষী হতেই হবে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, পাকিস্তানকে নিজের আর কি ইসলাম কা জান হ্যাঁ না, ইসলামের জান, ওটাকে ধরতে হবে আর কি। ওইভাবে ওরা দেশপ্রেমের মহড়াটা দেবে, ওদেরও হবে, দেখতে থাকুন। আচ্ছা, আর আমাদের কি? আমাদের হচ্ছে হিন্দু। এই মুসলমানরা, ওই বাংলাদেশের মুসলমান 90, ওরাও বলে 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। আর পাকিস্তান, ওরে বাবা 100% মুসলমানের দেশ। আর আমরা মাত্র 80% হিন্দু দেশ, এখনও 100% হলাম না। কি লজ্জা! এই একটা সমস্যা। পপুলেশন এক্সচেঞ্জ করতে হবে। এই পাকিস্তানের সব মুসলমান, এখানে যত মুসলমান আছে সব পাকিস্তানের, নয় বাংলাদেশের। ওরাই সব করছে। খেদাও। চারদিকে তো শুরু হয়ে গেছে, আপনারা জানেন। একটা কোটিপতি, বিলিয়নেয়ার বাদ দেন, একটা কোটিপতি অবাঙালি বলুন, ওড়িয়া বলুন, বাঙালি বলুন, মুসলমান বলুন, একটা কোটিপতির ওপর কিচ্ছু হয়নি। পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, ফেরিওয়ালা, ওদের সঙ্গে হচ্ছে কি? ভাষাপ্রেম, দেশপ্রেম, ধর্মপ্রেম। খেলা জমে গেছে। এবার এইটা নিয়ে আরও খেলাটা জমবে, দেখবেন। কালকে দেখবেন কত জায়গায় কি হয়, মিলিয়ে নেবেন। তাহলে ইভ্যাকুয়েশন কী করে, মানে সঙ্গে সঙ্গে জনগণকে বাঁচানোর জন্য অন্য আরেক জায়গায় নিয়ে চলে যাওয়া। বেশ। 2 নম্বর কি? এয়ার রেডের সময় কি করে সতর্ক থাকবেন। কেন? লোডশেডিং করা হবে, ব্ল্যাক আউট করা হবে। হ্যাঁ, কেন? খেয়াল রাখবেন, যেসব জেলার নাম আছে এবং এলাকার নাম আছে আমাদের রাজ্যে, তাদের কিন্তু রাতের বেলা কালকে লোডশেডিং হওয়ার সম্ভাবনা 99.99%। ব্ল্যাক আউট, ক্র্যাশ ব্ল্যাক আউট, ওটা ওখান থেকেই বন্ধ করে দেওয়া হবে। কেন? কি যুক্তিতে? কি সুন্দর যুক্তি, 21 শতকের যুক্তি। না, এটা আমরা করে থাকছি, এমন নিয়ম করা হয়েছে, বিধি আমরা আগেই করে রেখেছি। কেন? ওই এয়ার রেডের সময় শত্রুপক্ষের বিমান 5000 ফুট উপর দিয়ে ওড়ে তো। 5000 ফুট লিখেছে কিন্তু খবরে, ভালো করে দেখবেন।
তো তার নিচে উড়বে না, ওরা 5,000 ফুট উপর দিয়েই উড়বে। তো ওখান থেকে নিচটা একদম যদি অন্ধকার থাকে না, মানে কার্পেট ডার্কনেস থাকে, পুরো অন্ধকার যদি থাকে, তাহলে ওদের অসুবিধে হবে বোমা ফেলতে, আর শেলিং করতে অসুবিধা হবে। অন্ধকার তো, অন্ধকারের মধ্যে একটা অস্বস্তি হবে, তাই আমরা অন্ধকার করে রাখবো। কি করবে কিভাবে? কোনো অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড জ্বলবে না, কোনো বিল্ডিংয়ের সঙ্গে লাগানো অ্যাডভার্টাইজমেন্ট জ্বলবে না, স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়া হবে, রাস্তার আলো, হ্যাঁ তৈরি থাকুন। জ্বললেও কোনো কোনো জায়গায় ওই 25 ওয়াট বাল্বের যতটুকু আলো হয়, 20-25 ওয়াট বাল্বের যতটুকু আলো হয়, স্ট্রিট ল্যাম্পের আলো ততটুকুই হবে। গাড়ির হেডলাইটকেও ডিম করে চালাতে হবে বা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ গাড়ি বের করবেন না, ইঙ্গিতটা এখানেই, গাড়ি বের করবেন না। আর কতক্ষণ লোডশেডিং থাকবে সেটাও বলা হয়নি। এবং গভর্নমেন্ট যত এলাকা এবং বড় বড় সব যেখানে যেখানে উজ্জ্বল আলোর ব্যাপার আছে সব নিভিয়ে দেওয়া হবে। ঘরের ক্ষেত্রেও বিল্ডিংয়ের ক্ষেত্রেও উজ্জ্বল আলো ব্যবহার করা যাবে না, ব্ল্যাক আউট হবে বিভিন্ন জায়গায়, মানে পুরো লোডশেডিং করে দেওয়া হবে। এখন আপনার কপালে কি আছে সেটা আপনারাই জানেন, এখন কোন এরিয়া কি কোন ফেজে কতটা স্ট্রিট লাইট শুধু লোডশেডিং করবে, নাকি শুধু সরকারি ভবন সেগুলো লোডশেডিং করবে, নাকি শুধু ডিসপ্লে বোর্ডগুলো মানে ব্ল্যাক আউট করবে, কতটা কোন ফেজে কতটা কোন জেলায় কতটা হবে সেটা আপনারা খেয়াল রাখুন। ক্যাশটা সঙ্গে রাখুন, ক্যাশটা তুলে রাখুন অন্তত। রাতে লোডশেডিং তো আর দিনের বেলায় হবে না, রাতের বেলা হবে। তাই দিনের বেলাটা দোকানেকে ভয় টয় পেয়ে দোকানপাট দেখবেন ও এলাকায়, দেখবেন ও অনেকেই যারা ভীতু আছে, আমরা তো প্যানিকে একটু নাচিটাচি, দোকানপাট দেখবেন বন্ধ করে দেবে, কাজে লাগাবে আর কি। তো সরকারি অফিস টফিসও আমার মনে হয় কালকে ওই সব এলাকায় ওই সব ছুতোতে বন্ধ টন্ধ করে দেবে বা আগে আগে ছুটি করে দেবে। আর স্কুল তো ছুটি তো পড়েই গেছে। তাহলে অর্থাৎ ওদের যুক্তি হচ্ছে 5,000 ফুট উপর থেকে অন্ধকার করে দুদিদি, মানে নিচে তো সবই অন্ধকার দেখবে, তাই ওদের নাকি এয়ার রেড করতে অসুবিধা হবে। 21 শতকে কি মুশকিল বলুন তো। হ্যাঁ, নাইট ভিশনের যুগ, প্রেসিশন বম্বিংয়ের যুগ, স্যাটেলাইটের যুগ, এখন ওই অন্ধকারেও দেখে দেখে বোমা ফেলতে হয় নাকি? কি মুশকিল দেখি। জনগণকে মুরগি বানানোর কি হাস্যকর ব্যাপার বলুন দেখি। আসল উদ্দেশ্য কি বুঝতে পারছেন তো? আসছি। সোলার ল্যাম্প, সোলার পাওয়ারকে প্রমোট করতে হবে, লোডশেডিংয়ে বাঁচতে ওই যে ইলেকট্রিসিটি বিল আসছে, আমি আসছি এক এক করে কারণগুলো পরে বলবো, আগে হাস্যকর দিকটা দেখে নিন। স্মার্ট বম্বিংয়ের যুগ, প্রেসিশন বম্বিংয়ের যুগ, নাইট ভিশনের যুগ। অন্ধকারে সামান্য যারা ওই ট্রেকিং করতে যায় তাদের কাছেও নাইট ভিশন গগলস থাকে। আর এখন তো আরও অত্যাধুনিক নাইট ভিশন, এআই এনেবল নাইট ভিশন গগলস বেরিয়ে গেছে, আর্মির কাছে থাকে। আর পাকিস্তানের আর্মি মানে তো সব আমেরিকার দেওয়া, চীন, এখন আবার চীন দিচ্ছে, তো সুতরাং থাকে, ওদের কাছে আছে, ভারতের কাছেও আছে। তো মানে অন্ধকার করলে ওদের অসুবিধা হবে এয়ার রেড করতে। হাসি পাচ্ছে না আপনার? আচ্ছা, যদি ধরলাম ওরা দেখতে পাচ্ছে না, ভালো, অসুবিধে হচ্ছে, তো ওরা কি পার্টিকুলার জায়গায় বোমা ফেলে দেবে, দুমদাম 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 করে ফেলে দেবে? আরে কোথাও না কোথাও তো পড়বে, অন্তত কলকাতা হলে তো ওটা বুঝতে পারবে ওটা কলকাতা, সেইটুকু তো ওরা জানতে পারবে। ভাই কলকাতা এটা কোন বিল্ডিং সেটা বোঝা যাচ্ছে না ভাই, অন্ধকার, আমরা তো অন্ধকারের যুগে আছি, আমাদের তো নাইট ভিশন নেই, আমাদের স্যাটেলাইট প্রেসিশন বম্বিং নেই, কিচ্ছু নেই, আমরা ধ্যারে ট্রেনে করে বোমা ফেলতে বেরিয়েছি, তো এটা কলকাতা এইটুকু বোঝা যাচ্ছে, ফেলো, এটা তো পারবে। কি মুশকিল, ওদের বইই গেছে, অন্ধকারে যদি বুঝতে না পারে মেপে 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 বোমা ফেলবে। শত্রুরা শ্রম করে মেপে মেপে বোমা ফেলে নাকি? অন্ধকারে ওদের অসুবিধা হলে ওরা বোমা না ফেলে চলে যাবে? কী রকম যুক্তি বলুন তো আপনাদের? মনে হয় না এগুলো কি হাস্যকর? আসল উদ্দেশ্যটা কি? কেন দিনের বেলা হামলা হয় না? যুদ্ধ হয় না? এটা কি সেই এটা কি সেই কী বলবো, গেরিলা যুদ্ধ? জাপানের হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল, বোমার নাম আপনারা জানেন, কোড নেম কী ছিল? লিটল বয়,
প্লেনটার নাম কী ছিল? এনোলা গে। কে চালাচ্ছিল? পাইলট কে ছিলেন? প্রধান বৈমানিক পাল থিবেটস। কটার সময় মোটা ফলে? সকাল 8:15 বিস্ফোরণ হয় হিরোশিমার আকাশে। সকালবেলা বোমা ফেলেছিল। তো সেই সময় যদি সকালবেলা জাপানের মতো একটা শক্তিশালী দেশ, সেই সময় জানেন তো জাপানই একমাত্র সেই সময় আমেরিকার পার্ল হারবারে অ্যাটাক করেছিল। বহু আমেরিকান প্লেন ফাইটার থেকে শুরু করে বহু জাহাজ, ডেস্ট্রয়ার, বহু জাহাজ এভাবে ধ্বংস হয়ে যায় পার্ল হারবার হানাতে। আচমকা জাপানের আক্রমণে সেই পার্ল হারবার আক্রমণের যে কোড ছিল, কী ছিল বলুন তো? টোরা টোরা টোরা, এটাই ছিল কোড। অপারেশন টোরা 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 ওদের ভাষা, জাপানিদের ভাষা। তো সেখানে সেখানে অ্যাটাক হয়েছিল। ওটা না হয় বাদ দিন, ওটা। কিন্তু ওই যে জাপান, এত শক্তিশালী জাপান, যে আমেরিকার পুরো একটা ফ্লিটকে, সেখানে প্রচুর জাহাজ ছিল, প্লেন ঘাঁটি ছিল পাশে, ওটা মিলিটারি ঘাঁটি পার্ল হারবার। ওটা আলাদা মুভি হয়েছে, দেখবেন পার্ল হারবারকে নিয়ে, ফ্যাকচুয়াল মুভি। তো সেইটা ধ্বংস করা জাপান, সেই জাপানের বুকে সকাল 8:15 বোমা ফেলে দিল। তো আমাদের বেলায় রাতের বেলা চুপি চুপি আসবে, বেশ ভালো কথা। দিনের বেলা ফেলবে না, রাতের বেলাতেই ফেলবে। তাও আর কি, অন্ধকারে ওদের অসুবিধা হবে, তো তাই এরকম অন্ধকার করে রাখলে বোমা টোমা না ফেলে ওরা চলে যাবে আর কি, ব্যাপারটা এরকম। আরে বাবা, ওরা ফেলবে, দেখতে না পারলে যেখানে পারবে সেখানে ফেলবে। ওরা তো মানুষ মারতে চায়। ও ইনোসেন্টকে মেরে দিল না, ইনোসেন্ট 28 জন না 26 জন ইনোসেন্টকে মেরে দিল। তো বোমা পড়লে তো যেখানে শহরের মধ্যে যেখানেই বোমা ফেলবে সেখানেই মানুষ, সেখানেই বাড়িঘর, মানুষ মরবে। ওরা তো সেটাই চায়, একটা বজ্জাত দেশ পাকিস্তান। তাহলে আবার সমস্যা কোথায়? অন্ধকার করে রাখতে হবে। মাথাটা খেলান, উদ্দেশ্যটা কি খেলান। এবারে আসছি উদ্দেশ্যে। উদ্দেশ্যটা এটাই, যুদ্ধের নাম করে প্যানিকবাজি করে ওরা বিভিন্ন রকমের বিধিনিষেধ আনতে চলেছে। করোনার প্যানিক আর কাজে লাগবে না, কিন্তু আমরা জানি যে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি সই হতে চলেছে, ভারত তাতে সই করবে, কোনো সন্দেহ নেই। তাই আগামীর প্যান্ডেমিকগুলো ভারতে হবে, আমেরিকায় হবে না। ডোনাল্ড ট্রাম্প হু থেকে বেরিয়ে আসবে, এসে অলরেডি বেরিয়ে গেছেন। অফিসিয়ালি কার্যকর হবে 2026 জানুয়ারি মাসে। কিন্তু আমাদের দেশ, ওদের উদ্দেশ্য মূলত থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্ব, যেখানে জনসংখ্যা বেশি, যেখানে টোটাল কন্ট্রোল কায়েম এখন অনেকটাই বাকি আছে, যেখানে জনগণ জাগেনি, জনগণ মুরগি, তাদেরকে কাজে লাগাতে হবে দেশপ্রেমের নাম করে। আর তাই এই এজেন্ডাগুলো কী কী দেখে নেন। কেন এই যুদ্ধের ব্যাপারটা যখনই তোলা যাবে, ভয় দেখানো যাবে, তখন নিয়োগ টিয়োগ শিখেই, ওই যে মামলাটা আমরা সামনে হিয়ারিং আছে না, ওরে বাবা, সুপ্রিম কোর্টের কত কিছু আছে, অনেকে অপেক্ষায় আছেন, এবার সব আমাদের আগের মতো হয়ে যাবে। তো এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে, বিধিনিষেধ হলে কোনটা হবে? শুধু ভ্যাকসিনটা দেওয়া যাবে। এই যে করোনার লকডাউনের ওই সময় আবহে সেমি লকডাউন পিরিয়ডে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তো, কিন্তু বাকিগুলো কাজ হয়েছে, নিয়োগ হয়েছে সেই সময়। বাকি রোগের চিকিৎসা পর্যন্ত হয়নি সরকারি হাসপাতালে, সব করোনা। তো সেই সময়ে এই যুদ্ধকালীন পরিস্থিতি যদি আর্টিফিশিয়ালি তৈরি করা হয় পাকিস্তানের জুজু দিয়ে, তাহলে নিয়োগ বন্ধ, জনতার সমস্ত সমস্যাকে মানুষ ভুলে যেতে বাধ্য হবে, বলবে এই সাবধান, যুদ্ধ চলছে। হয়নি এখনও, কিন্তু হচ্ছে। তো এভাবেই যুদ্ধ আমাদের তৈরি হতে হবে। যুদ্ধে যদি আমরা তৈরি হতে না পারি, তাহলে আমরা কি করে, যখন সত্যিকারের যুদ্ধ হবে, কি করে মোকাবিলা করব? এখন থেকে আমাদের তৈরি হতে হবে তার জন্য মহড়া। আগে থেকে আমাদের তৈরি হতে হবে। খাদ্য, জীবিকা, সব কিছু এখন ওরা আস্তে আস্তে টানতে শুরু করবে। টানা তো শুরুই হয়ে গেছে, আরও তীব্রতর টানাটানি দেখতে পাবেন, জনগণের না বিশ্বাস উঠবে। তাহলে কর্মসংস্থান,
নিয়োগ, বিষ আরও গভীরে 20 বাও জলে কেন 1000 বাও জলে ফেলে দেবে এবার। ফ্রেশ রিক্রুটমেন্টের গল্প, নিয়োগের গল্প, কোনো ওরা জানে এরকম একটা বাতাবরণ তৈরি না করলে জনতা খেপে যাবে, যুব সমাজ খেপে যাবে। এখনও তারা ধর্নায় বসে আছে, এসএসসির জন্য আওয়াজ তুলছে। শুধু আমাদের রাজ্য নয়, বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান সরকারি ক্ষেত্রে নেই, কর্পোরেট সেক্টরেও নেই, সর্বত্র একটা যুব সমাজের মধ্যে হাহাকার পরিস্থিতি। এখন আর উপায় কিছু নেই, মানসিক প্রস্তুতি রাখুন যাতে করে অন্তত কিভাবে ওই ক্যাশটা হাতে রাখুন, আমি বললাম যেগুলো আমরা করতে পারি, এবং তৈরি থাকুন। এখন আর ওই উপায়ে বলা যাবে না। আমি যখন থেকে আলোচনা শুরু করেছিলাম তখন 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, মানুষের চেতনা জাগরণের পরিস্থিতি যতটুকু হয়েছে তাতে করে এই টোটাল ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা অসম্ভব। যেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব সেগুলো আমি তো বলি প্রতিবারই, স্বাস্থ্যক্ষেত্র বলুন, ক্যাশের ব্যবহার বলুন, ছোটো দোকান থেকে কেনাকাটা বলুন, কর্পোরেট অ্যাভয়েড করা বলুন, প্যানিকে ভয় না পাওয়া বলুন, এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা বলুন, যেগুলো আমরা করতে পারি সেগুলোই বলি। এটা আমি আপনাদের ছবিটা তুলে ধরছি আর কি। আর এই বছরই আগামী বছরই ইলেকট্রিসিটি বিল আসছে। ইলেকট্রিসিটি বিলটা কি, উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে মানুষকে সোলার ব্যবহারে বাধ্য করা। টাটা ইতিমধ্যেই দেখবেন, টাটা আদানি, এরা আদানি গ্রিন, টাটারও গ্রিন বলে ওরা আলাদা সেক্টর খুলে বসেছে বিক্রি করার জন্য, সোলার প্যানেল বিক্রি করবার জন্য। আর সোলার প্যানেলে আপনারা জানেন লিথিয়ামে একটা বড় ভূমিকা থাকে। তো এই কারণে আদানি কাশ্মীরের যে লিথিয়াম, ওটা আদানির হাতেই যাবে, বহু আগেই বলেছি। এই কারণেই কাশ্মীরের এই ব্যাপার টেরোরিস্ট হামলা টামলা করে এবার দেখিয়ে লোক দেখানো করে, পাকিস্তানও এর মধ্যে, ওই পাকিস্তানেরও আছে, তাদেরও তো এনার্জি আছে, তারাও তো গ্রিন এনার্জিতে ইনভেস্ট করেছে। পাকিস্তানের বিলিয়নিয়াররা তারা কি করছে না? সব বিলিয়নিয়াররা তো একই লক্ষ্যে কাজ করছে, রিসেটের লক্ষ্যে কাজ করছে, আন্ডারস্ট্যান্ডিং তো আছেই। তো অর্থাৎ এইভাবে লোডশেডিং শুরু হয়ে গেল, ধরে রাখুন, মক ড্রিলের নাম করে শুরু হয়ে গেল, এবং এটা আগামীতে বাড়তে থাকবে, যাতে করে জনগণ বাধ্য হয়ে সোলার পাওয়ারের দিকে যায়, অর্থাৎ ওই গ্রিন এনার্জি ওরা যেটাকে বলছে, অর্থাৎ সেটা পুরোটাই প্রাইভেটের হাতে যাবে। সরকার সমস্ত বিদ্যুৎ সেক্টরকে একবারে প্রাইভেট করতে পারবে না। স্মার্ট মিটার অনেকে নিচ্ছে না, সমস্যা আছে, খেপে খেপে করবে। কোনো শহরে যেমন সিএসসি গোয়েঙ্কার হাতে গেছে, কিন্তু সমস্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে গোটা দেশকে একবারে প্রাইভেটাইজ করে দেওয়া বিদ্যুৎ সেক্টরকে সমস্যা আছে। তাহলে কি করতে হবে? তাহলে সরাসরি না হলেও ইনডাইরেক্টলি প্রাইভেট সেক্টরের কন্ট্রোল এস্টাবলিশ করতে হবে। কিভাবে? যখনই আপনি সোলার প্যানেলের দিকে যাচ্ছেন, বাড়িতে সোলার প্যানেল বসাবেন, তখনই আপনাকে টাটা বা আদানির কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করতে হবে। তখন আপনার পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা, কন্ট্রোলটা ওরা নিয়ে নেবে। অর্থাৎ ইনডাইরেক্টলি আপনি প্রাইভেট পার্টির হাতে চলে গেল। তারা সোলার প্যানেলের দেখভালের জন্য একটা টাকা নেবে আপনার কাছ থেকে, ইনস্টল করবার জন্য টাকা নেবে, মেনটেনেন্স করার জন্য টাকা নেবে, এবং আপনাকে ওইটা দিয়ে যেতে হবে আর কি। তারপরে মনে হবে যে আপনি ফ্রি হয়ে গেলেন, এই তো এবার আমার সূর্য থেকে আমি ডাইরেক্টলি আলো নেব এনার্জি নিয়ে, আর আমার টাকা পয়সা লাগবে না, দারুণ দারুণ সূর্য আছে একদম, আর স্টোরও করব। আপনি কোথায় স্টোর করবেন? হ্যাঁ, কোন গ্রিডে? গ্রিডটা ওদের হাতে থাকবে, পাওয়ার গ্রিডটা একটু বুঝে নিন। এখানে বলা যাবে না, আমার ভিন্ন ভিডিও আছে। তাহলে স্টোর করবে ওরা আপনার মাছের তেলে মাছ, এবং তার জন্য আপনি পয়সা পাবেন না। আপনার যেটা এক্সেস হবে সেটা ওরা নিয়ে নেবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, আপনাকে তাহলে কি করতে হবে? ওই 80,000 90,000 প্রথমে একটু সাবসিডি দেবে, দিয়ে তারপরে বিভিন্ন রকমের ওই হিডেন কস্ট, বোঝেন তো হিডেন কস্ট? হ্যাঁ, দেখতে পাবেন। স্মার্ট মিটারের খেলা দেখতে পাচ্ছেন তো অলরেডি, কত সুবিধে। এবার যারা নিয়েছেন তারা বুঝতে পারছেন কত তাড়াতাড়ি রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ
আপনাকে গুনে যেতে হবে পয়সা। প্রথমে মনে হবে দারুণ স্বাধীন হলাম, সোলার পাওয়ার পেলাম, ওই মনে হবে আর। যেমন করে ভ্যাকসিন নেওয়ার সময় মনে হলো হয়েছিল আপনি দারুণ সুস্থ থাকবেন, দারুণ স্বাস্থ্য হবে, কেউ কেউ ভেবেছিল আমি অমর হয়ে যাব, ওই যে প্রচারে, তারপরে বাকিটা ইতিহাস। একই রকমভাবে ওরা আপনার ভালো করবার জন্য সুন্দর সুন্দর কথা দিয়ে স্বাস্থ্যের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া, হ্যাঁ, সমস্ত কিছুতে স্মার্ট হওয়ার নাম করে আপনাকে মগজ ধোলাই করে আপনার নিজের কবরটা আপনাকে দিয়ে খোঁড়াবে। ইহারই নাম সভ্যতা। দেখতে পাচ্ছেন তো? তো ওটা হলো তাহলে সোলার পাওয়ার প্রমোশন করবার একটা রাস্তা ওরা খুলে দিল। আপনাদের এবার মনে হবে এবার গরমকালেই আবার অ্যাটাকটা, বুঝতে পারলেন তো? গরমকালে এবার এই যত দেখবেন এয়ার রেডের এইসব মক ট্রিলগুলো হবে, দেখবেন সব গরমকালেই হবে, যখন আপনার ফ্যানটা দরকার হবে, আলোটা দরকার হবে, ওইগুলো আস্তে আস্তে দেখবেন বাড়তে থাকবে। তা সবই শুরু হলো, এ একটা দিক গেল। আর কি? প্যানিকবাজি। আপনি ভয় পাবেন, আপনার মানসিকভাবে আপনি মেন্টালি দেখবেন এখন ওই কলার টিউনটা বদলে গেছে। কেন? এটাকে মাইন্ড প্রোগ্রামিং বলে। একটা সময় করোনার কলার টিউন বাজত, কি মনে আছে তো? হাত ধোতে থাকা, 2 ফুট কা দড়ি, হ্যাঁ, হাত ধুতে রহে না, হাত ধোতে রহে না, হাত ধোতে রহে না, মানে এইসব আর কি। ট্রেনে বা সর্বত্র মোবাইলের কলার টিউন ছিল তো, সেটা এখন নেই। এখন কি? সাবধান, আপনার ফোনে যদি অমুক অমুক জায়গা থেকে কল আসে, ভিডিও কল, অডিও কল, যাই, মনে হবে আপনার ভালোর জন্য করছে, আপনাকে অ্যালার্ট করছে নাগরিক হিসেবে। কি সুন্দর, কি সুন্দর, তাই তো? আসল উদ্দেশ্য কি? আপনাকে সবসময় একটা ভয়ের মধ্যে রাখা, আপনাকে সবসময় একটা টেনশনের মধ্যে রাখা, আপনাকে সুস্থ চিন্তা করতে না দেওয়া, আপনাকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা, যাতে করে আপনি সত্যিটা দেখতে না পান। They want you to miss the truth and just to believe in the fake propaganda. এটা ওদের উদ্দেশ্য। তো একই রকমভাবে দেখবেন কলার টিউনে এবার এই যুদ্ধ, সাবধান, ঢুকে পড়বে, অমুক জায়গায় সন্ত্রাসবাদী হামলা, ঘরের মধ্যে ঢুকে থাকুন। এবার এই পিরিয়ডগুলোতে কি হবে? ওরাই হামলাগুলো করাবে, যেমন করে কাশ্মীরে করিয়েছে। সাধারণ মুসলমানের খেয়ে দেয়ে কাজ নেই, সাধারণ হিন্দুর খেয়ে দেয়ে কাজ নেই, তারা কালকে কী খাবে। আবার অনেকেই তো এখন আবার মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইএমআই কী করে দেব, এসব নিয়েই চিন্তিত। তারা ওসব হামলা করতে যাবে, তাহলে কারা? ওই যে একটা সংখ্যক মানুষ দেখবে, যত তথাকথিত সভ্যতা এগোয়, একটা সেকশনের মানুষ তারা পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়ে বলতে তারা পারে না, তারা জীবিকাহীন হয়ে যায়, অসহায় হয়ে যায়। তখন তাদেরকে কিছু অর্থের বিনিময়ে কাজে লাগানো হয়, তারাই টেরোরিস্ট হয়ে যায়, তারাই টেরোরিস্ট হয়। আর মগজ ধোলাই তো করানোই হয় অবশ্যই, সব মিলিয়ে। এবং এই জায়নিস্ট শক্তি তাদের দালালদের মাধ্যমে ফান্ডিং করে এদেরকে, অস্ত্র বম্বিং, বোমা টোমা সব RDX ওরাই সাপ্লাই করে। ওরা তো আর বানায় না, ওদের তো কারখানা নেই। AK-47 ওরা বানাবে কোথা থেকে? এই AK-47 কারা বানায়? ওদের কারখানা আছে? তাহলে ওদের হাতে কি করে পৌঁছে যায়? কারা পৌঁছে দেয়? এই ধনতান্ত্রিক শক্তি, জায়নিস্ট পুঁজিবাদী শক্তি বিভিন্ন দেশে তারা কাজ করে, তাদের দালালের মাধ্যমেই পৌঁছে যায়। এবং তারা হামলা করে দেশের নামে করে, অমুক দেশ করেছে, যেমন এখানে কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, কিচ্ছু নেই। আবার ওরাই ওদের লোক দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলাবে হ্যাঁ আমরা করেছি, ব্যাস হয়ে গেল। আধ ঘন্টা সেখানে সেনাবাহিনীই ছিল না পেহেলগাঁওয়ে, কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, অথচ সেখানে হিন্দু না মুসলমান নাম জিজ্ঞেস করে নাকি মেরেছে। এতটা সময় ওরা দিয়েছিল। কারণ আপনি ঘুরুন, মেট্রোতে দাঁড়িয়ে থাকুন বা অমুক জায়গায় করুন, আপনার ঠিক সিসিটিভিতে আপনার ফুটেজ পাওয়া যাবে। হ্যাঁ, রহস্যটা এখানে না। হ্যাঁ, ওরা ওইখানে যেসব জায়গায় ওরাই করে, তো ওরাই সব কিছু জানে, কোথায় ফুটেজ রাখতে হবে, কোথায় রাখতে হবে না, কোথায় সিসিটিভি বন্ধ রাখতে হবে, ওদেরই তো লোক করে এসব।
আর আমরা মুরগি হই। তাহলে সাবধান থাকবেন। দেখবেন এখানে পাকিস্তানি নাগরিক পাওয়া গেছে অলরেডি, ওখানে বাংলাদেশি নাগরিক পাওয়া গেছে। এসব খবর দেখবেন ফেক খবর, যার মধ্যে কোনো বাস্তবতা নেই, কোনো প্রমাণ নেই, জনগণ সেগুলো শেয়ার করছে। তার মানে দেশের মধ্যে বহু পাকিস্তানি নাগরিক এখনও রয়ে গেছে, সবাই দেশ ছাড়েনি, এটাই প্রমাণ হলো। তাহলে কি এবার যখন হামলা হবেই, এবার দেখতে থাকবেন। আমি বহু আগেই বলেছি, সরাসরি দাঙ্গা তো বাঁধছে না, এবার বলবে দেশের মধ্যে থাকা পাকিস্তানি নাগরিক, মানে পাকিস্তানের সন্ত্রাসবাদী স্লিপার সেল, ওটা বলবে আইএসআই স্লিপার সেল, আইএসআই স্লিপার সেল এগুলো করছে। আসলে এগুলো হচ্ছে জায়নিস্টদের স্লিপার সেল। ওরা এইভাবেই কাজে লাগায় জনতার একাংশকে, ব্রেন ওয়াশ করে হোক, ফান্ডিং করে হোক, অস্ত্র দিয়ে হোক। লাদেনকে সিআইএ প্রমোট করেছিল, অস্ত্র দিয়েছিল, সব তথ্য আছে, সব তথ্য আছে। আমি এই বিষয়ে আরও একটি বই লিখছি, জানি না সেটা কবে প্রকাশ পাবে। এই লাদেন থেকে শুরু করে সিআইএ কীভাবে প্রমোট করলো, কীভাবে 9/11 হলো, এ সমস্ত কিছু দিয়ে নিজেরাই নিজেদেরকে ওরা অ্যাটাক করার মানে প্ল্যান করতে পারে, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, কারণ ওদের কোনো দেশ নেই। আর লোকে ভাবে এই তো দেশের নাম দিয়ে দাও, এই কারণেই তো এতগুলো দেশ করেছে ওরা। এতগুলো দেশ পৃথিবীতে আগে ছিল, ভারত ভেঙে 3খানা দেশ, আরও হবে, অপেক্ষা করুন। তাহলে এটা কিন্তু হবে, তাই এবং এটা যখন আগামীতে হবে এবং সেইগুলো সব মুসলমানের ওপর দোষ পড়বে, স্বাভাবিকভাবে পাকিস্তান মানেই মুসলমান, তো হিন্দুত্ববাদী সেলও রেডি, ওদেরকেও ফান্ডিং করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে আগে। হ্যাঁ, তাই দাঙ্গা বাঁধানোর একটা ক্ষেত্র কিন্তু আগামীতে আরও বেশি করে তৈরি হবে, সতর্ক থাকুন। আমরা পুরোটা আটকাতে পারবো না, কিন্তু আমার বিভিন্ন সহযোদ্ধা আছেন যারা ইসলাম ধর্মাবলম্বী বিভিন্ন এলাকায় আছেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাদের ভূমিকা নিয়ে আমি অন্তত যথেষ্ট আশাব্যঞ্জক এখনও পর্যন্ত। তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো দেখুন, এবং যারা যেসব এলাকায় হিন্দু মুসলমান পাশাপাশি আছেন, কোনো গ্রাম বা শহর বা কোনো শহরের মধ্যে মুসলমান এলাকা আছে, তাদের যারা নেতৃস্থানীয় রাজনৈতিক দলের কথা বলবো না, কিন্তু রাজনৈতিক দল থাকলেও নির্বিশেষে যারা একটুখানি শুনবেন, বুঝবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে ইন্টারাকশন করুন একে অপরের সাথে, বিচ্ছিন্ন হয়ে থাকবেন না। এই খেলাটা বোঝার চেষ্টা করুন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, তথাকথিত ধর্মবাজির ঊর্ধ্বে গিয়ে, তাহলে মরবেন কিন্তু আপনারা। কারণ জায়নিস্টরা চাইছে একটা দাঙ্গা বাঁধাতে। বহু আগেই আমি বলেছি, ধর্মের নাম করে দাঙ্গা, আর হিন্দু রাষ্ট্রর গপ্পটা তো রয়েছেই। হিন্দু রাষ্ট্র হোক আর ইসলামিক রাষ্ট্র হোক, ভৌ গোঁজা হবে, সব একই হারে স্বাস্থ্য জায়নিস্ট বিধি সবই একই রকমভাবে প্রয়োগ হবে। ডেঙ্গু ভ্যাকসিন ভারতেও দেওয়া হবে, বাংলাদেশেও দেওয়া হবে। তাহলে ফারাকটা কোথায়? ধর্মবাজির কোনো ফারাক নেই, শুধু বাহ্যিক পোশাক আশাকে ধর্মবাজি, কিন্তু পুরোটাই জায়নিস্ট ছক অনুসারে শোষণ, এক্সপ্লয়টেশন। তাই একে অপরের পাশে থাকুন, পরস্পরের সঙ্গে ডায়ালগ রাখুন, ইন্টারাকশন করুন। এইটুকু আমরা করতে পারি টু মিনিমাইজ দ্য ড্যামেজ, টু মিনিমাইজ দ্য ক্যাজুয়ালিটি। কারণ যুদ্ধ হলে তথাকথিতভাবে দাঙ্গা, আমি যুদ্ধ বললাম না, ফুল স্কেল যুদ্ধ হবে না, এরকম যুদ্ধ হবে। ঘরের মধ্যে এরকমভাবে যুদ্ধ করে সাধারণ মানুষকে মারার যুদ্ধ হবে। তো দাঙ্গা হলে কারা মরে? দাঙ্গাতে কোনো বিলিয়নিয়ার আদানি আম্বানি বিল গেটসরা মরে? ওদের কথা ছাড়ুন, টপ লেভেলের কোনো নেতাও মরে না। পঞ্চায়েত লেভেলের নেতা মরতে পারে, তারাও ইউজলেস ইটার্স, ধর্তব্যের মধ্যে নয়। তাহলে দাঙ্গা হলে সাধারণ মানুষই মরে, এটা মাথায় রাখবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে, এটাই মাথায় রাখুন। আর তার মধ্যে আপনিও পড়েন, আপনি সে গ্রামেই থাকুন আর শহরে থাকুন। তাই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, আশপাশের কমিউনিটিকে তাদের সঙ্গে ডায়ালগ অব্যাহত রাখুন। ঘরের মধ্যে থেকে বাঁচতে পারবেন না, কিন্তু
ঘরের মধ্যে থেকে বাঁচতে পারবেন না। আমাদের ওরা বিচ্ছিন্ন করে ধম্ম ভয় দেখিয়ে, আর ওরাও তো জিহাদিদের প্রমোট করছে গোটা বিশ্ব জুড়েই। হিন্দু মানে কাফের, ভারতীয় মানেই হচ্ছে বদমাস, অমুক, ইন্ডিয়া মানে রেন্ডিয়া, এসব মগজ ধোলাইয়ের লোকজনই বাংলাদেশে আছে। বাংলাদেশ নিয়ে আমার কোনো আর কিছু আমি আশাব্যঞ্জক নই। ভারতবর্ষে বা আমাদের রাজ্যে বা আমাদের হরিয়ানার মতো জায়গায়, সাউথ ইন্ডিয়াতে আমি তেমন কিছু মুভমেন্ট দেখছি না। তো আমাদের এই অঞ্চলে আমরা কিছু মানুষ আছি, অন্তত তারা বাড়ছি, আমরা ভাবার চেষ্টা করছি অন্তত। তো আমাদের মতো মানুষ কিন্তু এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছেন। তাদের কাছে আমার আবেদন, আপনারা এই কাজটা করুন। অন্তত নিজের কাছে ঠিক থাকতে পারবেন যে না, আমি চেষ্টা করেছিলাম। তাই পাকিস্তানের উপর থেকে বোমা ফেলবে আর আপনি সেই বোমায় মরবেন, তেমন সম্ভাবনা নেই এখন। বরং আপনার পাশে কোনো মুসলমান বস্তিতে কোনো বোমা ফাটানো হবে, বা হিন্দু এলাকায় হিন্দু মন্দিরে কোনো বোমা ফাটানো হবে, মসজিদে কোনো একটা কিছু ঘটনা ঘটানো হবে, এবং তার একটা প্রতিক্রিয়া হিসেবে ওদের লোক রেডি আছে। কখন কোনটা করতে হবে, চক্রবেহে দিনরাত্রি পড়ুন যারা পড়েননি, কী করে দাঙ্গা লাগানো হয়। একদম একটা বাস্তব ঘটনা, শুধু নাম চরিত্রগুলো বদলে দিয়েছি। একদম এরকম দাঙ্গা আমি ভালো করে জানি, দায়িত্ব নিয়ে বলছি। সেরকম একটা দাঙ্গা কি করে চন্দননগরের বুকে লাগানো হয়েছিল, চন্দননগর জায়গাটাও একটা, ধরে রাখুন এই নামগুলো তো ওখানে জায়গাটা চন্দননগর, এই নামগুলো বাদ দিয়ে মূল ব্যাপারটা পড়ুন যে কেন কিভাবে দাঙ্গাটা হয়। চক্রবেহে দিনরাত্রিতে লিখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন দাঙ্গাটা কি করে বাঁধানো হয় আগে। হ্যাঁ, তো সেইটা করা হবে, করলেই ব্যাস শুরু হয়ে যাবে অ্যাকশন, মরবে সাধারণ মানুষ। কি মুশকিল, আমি তো এটা নিয়েই তো বলছি। আপনি আবার বারবার করে একই প্রশ্ন করছেন, স্যার যুদ্ধ কী হবে ইন্ডিয়া পাকিস্তান এই মুহূর্তে? আপনি কি ভিডিওটা শুনছেন না নাকি? যদি পরে জয়েন করে থাকেন তাহলে প্রথম থেকে পরে শুনবেন। ইতিমধ্যে আমি উত্তর এই ব্যাপারে বলে দিয়েছি। সরাসরি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কোনো চান্স নেই। দুটোই পারমাণবিক শক্তিধর দেশ, দুটোই নিউক্লিয়ার পাওয়ার। নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ হয় না, এখনও পর্যন্ত ঘটেনি, কোনো দিনই হবে না। প্রক্সি ওয়ার হয়। তাই বারবার আমি বলছি, পেহেলগাঁওয়ের ঘটনা, ওটা গট আপ কেস করা হয়েছে। দু দেশের লোকই ওর মধ্যে আছে, পাকিস্তানও জানে। পুরো পুঁজিবাদী রিসেটকে কাজে লাগানোর জন্য, ত্বরান্বিত করার জন্য হামলাটা করা হয়েছে। এবং এবার দেখবেন আর কি হবে। এটা যখন তুঙ্গে যাবে দেখবেন আস্তে আস্তে ওই যে লকডাউনের পর মতো আসবে, অর্থাৎ এমার্জেন্সি। আমি বলেছিলাম না, লকডাউন না করা গেলেও করোনার নাম করে, যুদ্ধের নাম করে কিন্তু ওয়ার এমার্জেন্সি কায়েম করা যায়। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, যুদ্ধ না হলেও হতে পারে। সেটার কারণে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি হওয়া, সেটাকে সামনে রেখেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জাতীয় কিছু কায়েম করা যায়, সংবিধানে বলা আছে। আমি আগেই কিন্তু বলেছি। আর যদি এভাবে দেশের মধ্যে কয়েকটা জায়গায় বোমা ব্লাস্ট করানো যায়, ক্ষেত্র তৈরি আছে, জিহাদিরা তৈরি আছে, জিহাদিরাও ওদের, হিন্দুত্ববাদীরাও ওদের, সবই এখন ওদের। তাহলে ধরুন কলকাতা সহ বোম্বে থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় সেন্সিটিভ এলাকাগুলোতে যদি বোমা সন্ত্রাসবাদী হামলা ঘটানো যায়, ঘটানো বলছি, হ্যাঁ, তাহলে কী হবে? গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি হবে। সংবিধানটা পড়ে দেখবেন, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রপতি শাসনে এমার্জেন্সি জারি করা যেতে পারে। ইকোনমিক গ্রাউন্ডে যেতে পারে, সিভিল ওয়ারের কারণে যেতে পারে। মূলত এই দুটো কারণ। আর হেলথ এমার্জেন্সি তো সে তো
বলাই বাহুল্য। জনগণের নিরাপত্তা সেটা ওই ক্লজ ওভাবে ঢুকিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জনগণের স্বার্থেই সব হয়, জনগণের স্বার্থেই লকডাউন, জনগণের স্বার্থেই ভ্যাকসিন, জনগণের স্বার্থেই সব কিছু। পাশাপাশি কী হবে, পাশাপাশি দেখবেন ইলেকট্রিসিটির, আমি আগেই বলেছি ইলেকট্রিসিটি নতুন যে রুলটা, টাইম অফ দ্য ডে, অর্থাৎ দিনের বেলা ইলেকট্রিসিটি বিল খরচটা কম হবে, রাতের বেলা বেশি হবে, এগুলো তো রয়েছেই। অর্থাৎ ইলেকট্রিসিটি বিলকে বাড়িয়ে যাতে করে সাধারণ দোকানদার থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া যায়, কারণ ওই বিল দেওয়ার ক্ষমতা সাধারণ দোকানদার, যেগুলো দেখবেন ফুটপাতের দোকানদাররা, মাঝারি দোকানদার রাতের বেলা দোকান খোলা রাখে রাত্রি 10টা পর্যন্ত, তারা ওই বিল দিতে পারবে না মল ছাড়া। আর মলকে তো মকুব করে দেবে, আদানি আম্বানিদের কত কত ট্যাক্স মকুব করে দেয় আপনারা তো জানেন। অর্থাৎ এখানেও কিন্তু একটা রিসেটের গল্প আছে। আর কি, অনলাইন প্রমোশন। দেখবেন এই ড্রিল ভিলগুলো যত বাড়বে তত লোকজন ভয়ে বাইরে বেরোবে না, প্যানিকবাজি। করোনার ভয়টা এখন আগের মতো কাজ করে না বলে যুদ্ধের ভয়টা তো কাজ করে। দেখবেন সাইরেন বাজবে বিভিন্ন এলাকায়, দেখবেন প্লেন উড়ে যাবে আগে, হ্যাঁ দেখবেন ওই যে প্লেন উঠছে দেখবেন সাইরেন বাজবে, পোঁ 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 করে সাইরেন বাজবে, আর জনগণ ওরে বাপ রে বাপ, স্টে হোম স্টে সেফ, স্টে হোম স্টে সেফ মিলিয়ে নেবেন ওই জেলাগুলো, যে জেলাগুলোর নাম আছে, আস্তে আস্তে সর্বত্রই হবে। আর সেই সময় কী হবে, জনতা একই কেস করবে যখন করোনার সময় হয়েছিল, কি বাড়ি থেকে বেরোবে না, গাড়ি ফাড়িও বের করবে না, রাতের বেলা তো বেরোবেই না, ওরে বাপ রে বাপ। সবসময় রাতের বেলা দেখবেন এয়ার রেড সাইরেন বাজছে। কালকে একেবারে দেখবেন একেবারে আকাশে একেবারে সব সময় আকাশ বাতাস মুখরিত করে সাইরেন বাজবে। তখন কি হবে, লোকজন বেরোবে না, তাহলে লোকজন কি না খেয়ে থাকবে, কেনাকাটা করবে না কেন, অনলাইন হয় না। করোনার সময় যেমন ছিল সব বন্ধ, অনলাইন খোলা, ওদের করোনা হয় না, ওরা আপনার বাড়িতে মাস্ক পরেও মাল দিয়ে চলে যাবে। অর্থাৎ অনলাইন প্রমোশনের আরও একটা সুযোগ তৈরি করছে ওরা, এটা একটা দেখে নিচ্ছে ওরা অবশ্যই, এবং আগামীতে এটা বাড়বে, ওরা তো ক্ষেত্র তৈরি করছে। তাই এরকম তথাকথিত হামলার জন্য আরও তৈরি থাকুন, এইরকম মক ড্রিলের জন্য আরও তৈরি থাকুন, জরুরি অবস্থার জন্য তৈরি থাকুন, কলার টিউনের জন্য তৈরি থাকুন, মোবাইল ওই যে ইন্টারনেট বন্ধ হওয়ার জন্য তৈরি থাকুন। আর ইন্টারনেট বন্ধ হয়ে গেলে, হ্যাঁ এই একটা দিক বলে দিই, ওরা ক্যাশটাকে মানে জনগণের ক্রয় ক্ষমতাটাকে কন্ট্রোল করতে চাইছে আস্তে আস্তে। কারণ নিউজলেস ইটার্সের হাতে অনেক টাকা পয়সা চলে গেছে বলে ওরা মনে করছে, তাই তাদেরকে কন্ট্রোল করতে হবে। তাই দেখবেন আগামীতে এলাকা বেসিসে বিভিন্ন জায়গায় ইন্টারনেটকে বন্ধ করা হবে। মূল উদ্দেশ্য কি, ইন্টারনেটকে বন্ধ করলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না, আপনি হ্যান্ডিক্যাপড হয়ে যাবেন সেই সময়টা। অর্থাৎ সেই সময় আপনার থাকা সত্ত্বেও কিন্তু আপনি একটা প্যানিকের মধ্যে পড়বেন, একটা অস্বস্তির মধ্যে পড়বেন, একটা মানসিক চরম একটা অচলাবস্থার মধ্যে পড়ে যাবেন। ভাবছেন ব্যাপারটা, ভাবুন। তাই এগুলোর বিরুদ্ধে লড়াই করতে গেলে এগুলো ধাপে ধাপে পরের দিকে ওরা আরও বাড়াবে। আপাতত দেখবেন বিভিন্ন জায়গায় শুরু করেছে, দাঙ্গা ফাঙ্গা হলে তো প্রথমেই ইন্টারনেট অফ করে দিচ্ছে। তাই ক্যাশ, আবার বলছি, আমি এখনই বিদায় নেব, যাওয়ার আগে আবার বলছি যে কাজগুলো আমরা এখন করতে পারি সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমত, এতে ভয় না পাওয়া, এটা যে প্যানিকবাজি, আদৌ ভারত পাকিস্তানের ওই ফুল স্কেল যেটা ওয়ার যেটাকে বলা হয় আগে যেমন হয়েছে তেমন কিছু হবে না, কারণ দুটোই পারমাণবিক শক্তিধর দেশ। তাহলে কি হবে, দেশের মধ্যে ওরা ঘটাবে, সন্ত্রাসবাদকে দায়ী করবে, সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা বাঁধাবে, বোম ব্লাস্ট থেকে শুরু করে টেরোরিস্ট হামলা এসব করাবে, ওরাই করাবে। এখানে দুই দেশেরই, সব দেশের পুঁজিপতি শক্তির ওদের কোনো দেশ নেই, জায়নিস্টদের কোনো দেশ নেই, ওদের বাজার আছে আর কিছু নেই, আর মুনাফাবাজি আছে, ওরাই করাবে। তাই কোনো প্ররোচনায় পা দেবেন না। পাশাপাশি কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের বসবাস থাকলে তাদের সঙ্গে ডায়ালগ রাখুন, ইন্টারাকশন রাখুন, বিচ্ছিন্ন হয়ে বাঁচবেন না, তাহলে
হানাহানির ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে, আপনি মোহরা হয়ে যাবেন। আর কি, ক্যাশ রাখুন। এখন থেকে বলছি, অনেকে এখন দেখছি 10 টাকার চা খেলেও অনলাইনে দিচ্ছেন। তারা তো জানেন না, আমার দৃঢ় বিশ্বাস আমার সহযোদ্ধারা এটা করেন না। অনলাইন একান্ত না হলে অবশ্যই ব্যবহার করবেন, কেন করবেন না, করুন, কিন্তু ক্যাশের অপশনটা খোলা রাখুন। বাড়িতে কিছু টাকা রাখুন, অন্তত কয়েক হাজার টাকা রাখুন, লাখ রাখার দরকার নেই। 10-15 হাজার টাকা তো বাড়িতে রাখুন যাদের ক্যাপাসিটি আছে, অন্তত 4-5 হাজার টাকা রাখুন যাদের যেমন ক্যাপাসিটি, নইলে 1000 টাকা রাখুন, ক্যাশ রাখুন বাড়িতে। এই কাজগুলো আমরা করতে পারি। এই কারণেই আমি লাইভে এলাম। আজকে লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ভাবলাম আপনাদের অ্যালার্ট করি, কারণ কালকে আর যে জেলাগুলোতে এই তালিকায় আছে, যেমন আমি দেখলাম বীরভূম আছে, 24 পরগনা, উত্তর 24 পরগনা দেখলাম না, হাওড়া দেখলাম, বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর দেখলাম, এই এলাকাগুলো উল্লেখ করে দিয়েছে ওরা। এলাকাতে কিন্তু সাইরেন বেশি বেশি বাজবে, অবশ্যই সাইরেন বেশি বেশি বাজবে। রাত্রেবেলা লোডশেডিং হবে, ব্ল্যাক আউট করবে ওরা ইচ্ছে করে, ভয় দেখানোর জন্য, প্যানিকবাজির জন্য। তার জন্য মানসিক প্রস্তুতি রাখুন। অ্যান্ড অবশ্যই সকালবেলা উঠেই এটিএমে লাইন দিন বা কোনোভাবে ক্যাশের ব্যবস্থা করুন। সকালবেলা উঠে এই কাজটা করুন যাদের কাছে যাদের বাড়িতে ক্যাশ নেই। মানসিক শক্তি রাখুন। আমি বারবার বলি, এখনও আমরা কিছুই দেখিনি। অমৃতস্বপুত্র 2য় খণ্ডে করোনা তৃতীয় বিশ্বযুদ্ধ আমি তখনই লিখেছি। বিশ্বযুদ্ধ মানে ওই আগের মতো করে বোমাবাজি করে যুদ্ধ নয়, সব এগুলো হচ্ছে প্রক্সি ওয়ার, সাজানো যুদ্ধ, প্ল্যান করা, জনগণের ওপর চাপানো বিধিনিষেধ, যাতে করে ওরা ওদের এজেন্ডাকে পূর্ণ করতে পারে। তো সেই উদ্দেশ্যেই যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই বাজার দখলের জন্য হয়েছিল। এই যুদ্ধ যেটা হচ্ছে, শুরু হয়ে গেছে লকডাউন দিয়ে, বিভিন্ন ফেজ আমরা দেখতে পাচ্ছি, সেটাও বাজার তৈরি করার জন্যই হচ্ছে। অর্থাৎ পুরনোকে ভেঙে নতুন করে ওরা বাজার তৈরি করতে চাইছে। আর তাই এর মধ্যে ডিপপুলেশন আছে, এর মধ্যে অনলাইন প্রমোশন আছে, এর মধ্যে ফসিল ফুয়েলের ব্যবহার মিনিমাইজ করে সোলার পাওয়ার প্রমোশন আছে, রিনিউয়েবল এনার্জি প্রমোশন আছে, ব্যাটারি গাড়ি প্রমোশন আছে। এই সমস্ত কিছু সিস্টেম এবং এডুকেশনকে ধ্বংস করে জনসংখ্যাকে ইউজলেস ইটার্সকে মানে সমাজের বাইরে করে দিয়ে, আইসোলেট করে দিয়ে এবং মানুষের দাঙ্গা বাঁধিয়ে অবিশ্বাস তৈরি করে সমাজে একটা চরম অচলাবস্থা তৈরি করে নিয়োগ যাতে করতে না হয়, আর কোনো সরকারি চাকরি থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই যেন নিয়োগের গল্পটা না আসে। মানুষ সবসময় প্যানিক বাজিতে থাকলে, ভয়ে থাকলে আর নিয়োগ কখন হবে, তার ক্ষেত্র ওরা তৈরি করছে। তাই সিট বেল্টটা শক্ত করে বেঁধে রাখুন, মানসিক সিট বেল্ট, ওটাই শক্তি, ওটাই আপনাকে কিন্তু আগামীতে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে। আর পরিশেষে বলে যাই, আগামী 8ই জুন আমি বহরমপুর যাচ্ছি, সকালবেলা হাজারদুয়ারি এক্সপ্রেসে যাচ্ছি। ওই ট্রেনটি মোস্ট প্রবাবলি 10:30 এরকম সময়ের মধ্যেই ঢুকে যাবে। তো 11টা থেকে গিয়ে আমি একটু ফ্রেশ হব, 11টা 11:30 থেকে আমি অ্যাভেলেবল থাকব। একটি হোটেলে থাকব আমি, সেখানে একটি বিশেষ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি। সেই দিনটা পুরো থাকব, রাতেও থাকব। সানশাইন হোটেল বলে একটি হোটেল, সম্ভবত 55 তলা এলাকায় বহরমপুরের। তো যারা আমার সঙ্গে ওই দেখা করতে চেয়েছেন ওই এলাকার মানুষ, 8ই জুন তারা পুরো দিন ওই 11টার পর থেকে পুরো দিন রাত্রির 9টা বা 10টা পর্যন্ত আমাকে পাবেন, ওই হোটেলটিতেই পাবেন। আমি থাকবো আপনাদের জন্য। তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন। অনেক পরিচিত সহযোদ্ধা যারা আমার বইপত্র নিয়েছেন কিন্তু মুখোমুখি হননি, এমন মানুষও অনেকে দেখা করতে চেয়েছেন। তো জানিয়ে রাখলাম, তাদের জন্য স্বাগত জানাই। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।